সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরতে ভীষণই পছন্দ করে। তাদের সংসারে সব টাকা নিত্য নতুন জামা কাপড় কিনতেই খরচ হয়ে যায়। প্রত্যেকদিন যদি নতুন নতুন জামা কাপড় তারা না পরতে পারে তাহলে তাদের মন খারাপ করে। এমন পরিবারে সুস্মিতার বিয়ে হয়ে সুস্মিতা খুবই বিপদে পড়ে, কারণ সে মোটেই এরকম প্রত্যেকদিন নিত্য নতুন জামা কাপড় পরতে পছন্দ করে না। সে জামা কাপড় রিসাইকেল করতে বিশ্বাসী। একদিন সুস্মিতা রান্নাঘরে রান্না করছে, এমন সময় তার শাশুড়ি মা চাঁদনী দেবী এবং একমাত্র ননদ মালতী সেখানে আসে। এ কি বৌমা, তুমি এই শাড়িটা কালকে পরেছিলে না? তুমি আবার আজকে একই শাড়ি পরেছো? তুমি তো দেখছি আমাদের পরিবারের ঐতিহ্য একেবারে নষ্ট করে দেবে। একদম ঠিক কথাই বলেছো মা। তুমি জানো না আমরা প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরি, আর তুমি এক শাড়ি দুদিন কেন পরো? কি নোংরা বাবারে বাবা। এমন সময় সুস্মিতা লক্ষ্য করে তার ননদ এবং শাশুড়ি মা খুব সুন্দর দামি গাউন পরে আছে। এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখে তার চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ সে কোনোদিনও এত দামি জামা কাপড় পরেনি। প্রত্যেকদিন একটা করে নতুন শাড়ি ভেঙে কি করব? সেই তো বাড়িতেই থাকি। এক শাড়ি দুদিন রিপিট করলে কোনো প্রবলেম হয় না। টাকা আছে বলে কি প্রত্যেকদিন দামি দামি জামা কাপড় শপিং করতে হবে? আর সেই জামা কাপড় প্রত্যেকদিন পরতে হবে? তার কোনো মানে নেই। টাকা সাশ্রয় করা অনেক ভালো। ও মাই গড, আবার মিডল ক্লাসের মতো কথা। সত্যি আমার ছেলে কেন যে তোমাকে বিয়ে করে নিয়ে আসলো কি জানি। এই বলে চাঁদনী দেবী তার মেয়েকে সঙ্গে নিয়ে বান্ধবীদের সাথে পার্টি করতে চলে যায়। অন্যদিকে সুস্মিতা যখন তার শ্বশুরমশাই এবং স্বামীকে অফিসে যাওয়ার আগে খাবার খেতে দেয়, তখন দেখে তারা দুজনেও নতুন নতুন শার্ট প্যান্ট পরে আছে। সুস্মিতা, কি ব্যাপার বলো তো? তুমি তো খুব ভালো করেই জানো যে আমি প্রত্যেকদিন নতুন নতুন আলাদা আলাদা শার্ট প্যান্ট পরে অফিসে যেতে ভালোবাসি, কিন্তু তুমি আজকে আবার সেই দুদিন আগের শার্টটা খাটের উপরে রেখে এসেছো। ওই সমস্ত পুরানো জামা কাপড় আমার চোখের সামনে রাখবে না বলে দিলাম। কিন্তু এরকম করে কেন বলছো? তুমি দুদিন আগে যে শার্ট আর প্যান্টটা পরেছিলে সেটা আমার মা তোমাকে দিয়েছে, আর ওগুলো তুমি মাত্র একদিন পরেছো। সুতরাং একদিন পরেই ওই জামাটা পুরানো হয়ে গেল, আবার তুমি আজকে আলমারি থেকে নতুন জামা কাপড় বার করলে। বৌমা, তুমি আমার ছেলের সাথে একদম তর্ক করো না। আমার ছেলে তোমাকে কোনো খারাপ কথা বলেনি। ও মাস গেলে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা রোজগার করছে, আর তাই দিয়েই তো ব্র্যান্ডের জামা কাপড় কিনছে। সুতরাং ও প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরতেই পারে। তোমার মা জামা কাপড় দিয়েছে বলে তার মানে তো এই না সেটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। এমন কথা শুনে সুস্মিতার খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যা হতে না হতেই সুস্মিতার শাশুড়ি মা এবং ননদ বাড়িতে ফিরে আসে, কিন্তু তাদের হাতে ব্যাগ ভর্তি নতুন নতুন জামা কাপড় থাকে। এ কি মা, আপনারা আবার ব্র্যান্ডেড জামা কাপড় শপিং করে নিয়ে এলেন? এই তো বিগত রবিবারে আপনারা শপিং করতে গেলেন আর 1 মাসের নতুন জামা কাপড় কিনে নিয়ে আসলেন, তাহলে আজকে আবার শপিং কিসের? তুমি ফ্যাশন সম্বন্ধে কিছুই বোঝো না। আমাদের শহরে প্রত্যেক সপ্তাহে ফ্যাশন চেঞ্জ হয়, আর শপিং মলের দোকানগুলোতে নতুন নতুন জামা কাপড় আসে। 1 সপ্তাহ আগে জামা কাপড় কিনেছি বলে এখন জামা কাপড় না কিনলে আমরা ফ্যাশনেবল হতে পারবো না। একদম ঠিক কথা বলেছো মা। আসলে বৌদি এসব ব্যাপারে কিছু বোঝেই না। এভাবে মা এবং মেয়ে দুজনে মিলে তাদের নতুন নতুন জামা কাপড় দেখাতে শুরু করে। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। সুস্মিতা দরজা খুলে দেখে ডেলিভারি বয় অনেকগুলো নতুন নতুন জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। মা, ওই দেখো, আমি বিদেশ থেকে যেই নতুন জামা কাপড়গুলো অর্ডার করিয়েছিলাম ওগুলো চলে এসেছে। আই এম সো হ্যাপি। সুস্মিতা এই কথা শুনে ভীষণই অবাক হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা আবার নতুন নতুন জামা কাপড় পরে, আর আগের দিন তারা যেই জামা কাপড়গুলো পরে সেগুলো তারা আজকে ফেলে দেয়। ইতিমধ্যেই কয়েকদিন কাটে। একদিন, আমার ননদের গাউনগুলো কি সুন্দর, কিন্তু দুঃখের বিষয় একটা গাউন পরে পরের দিন সেই গাউনটা কোনোদিনও আর পরে না, আবার নতুন গাউন কিনে ফেলে। আর পুরানো গাউনগুলো কিভাবে ফেলে দেয়। আমার বোন এরকম গাউন পরতে খুব ভালোবাসে। আজকে বরঞ্চ আমি আমার বোনকে ডাকি আর আমার ননদের পুরানো গাউনগুলো দিয়ে দিই। অবশ্য পুরানোই বা কোথায়, একদিন তো মাত্র পরেছে, এগুলো তো নতুনই। এই ভেবে সুস্মিতা তার বোন কাবেরীকে ফোন করে আর নতুন নতুন গাউন দেওয়ার কথা বলে। তাই কাবেরী দেরি না করেই তাড়াতাড়ি দিদি শ্বশুর বাড়িতে চলে আসে।
বৌদি, এই গাউনগুলো কি সুন্দর, কিন্তু দুঃখের বিষয় তোর ননদ এই গাউনগুলো একদিন পরার পর আর পরে না। সত্যি বাবা, বড়লোক হওয়া ভালো, কিন্তু এরকম জিনিসের অপচয় করা ভালো নয়। আমি তো এই গাউনগুলো অনেক দিন ধরে পরবো। যাই, এখন একটা গাউন পরে নি। এই বলে কাবেরী সুস্মিতার ঘরে গিয়ে একটা সুন্দর দিকে গাউন পরে নেয়। ঠিক তখনই মালতী এবং তার মা আবার নতুন নতুন জামা কাপড় পরে ড্রয়িং রুমে আসে। মালতী, সত্যি তোমার ড্রেসের কালেকশনগুলো খুব সুন্দর। দেখো, তুমি একদিন আগে যেই গাউনটা পরেছিলে ওটা দিদি আমাকে দিয়েছে। তুমি তো আর কোনোদিনও এই গাউনটা পরবে না, তাই আমি নিয়ে নেব। আমাকে দেখতে কত ভালো লাগছে বলো? একদম জঘন্য আর থার্ড ক্লাস লাগছে। বৌদি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার গাউন তোমার বোনকে পরতে দিলে? হাউ ডেয়ার ইউ! আমি প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরি বলে এই নয় যে তুমি আমার পুরানো জামা কাপড়গুলো তোমার বাপের বাড়ির লোকেদেরকে বিলি করবে। তুমি কাকে কি বলছো মালতী? তুমি ভুলে যেও না তুমি তোমার বৌদির সঙ্গে কথা বলছো। আর হ্যাঁ, তোমরা তো প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরো আর পুরানো জামা কাপড়গুলো ফেলে নষ্ট করো। তাই না হয় আমি একটা জামা আমার বোনকে দিয়েছি, তাতে তো কোনো ক্ষতি নয়। একদম মুখে মুখে তর্ক করবে না। আমি আমার দাদার বাবার টাকায় জামা কাপড় কিনেছি, সুতরাং সেই জামা কাপড় নষ্ট করব কিনা মাথায় দেব সেটা আমি বুঝবো। আর এই যে কাবেরী, তুমি আমার জামা কাপড় খুলে দাও, কারণ তোমাকে মোটেই মানাচ্ছে না। এমন কথা শুনে কাবেরী কেঁদে ফেলে, কারণ সে এত অপমান সহ্য করতে পারে না। তাই কাবেরী তখনই সেই গাউন খুলে রেখে সেখান থেকে চলে যায়। এমন সময় মালতী সেই গাউনটা ডাস্টবিনে ফেলে দেয়। সুস্মিতা এরকম অপমানজনক ব্যবহার মেনে নিতে পারে না, কিন্তু অন্যদিকে মালতীকে তার মা উস্কানি দিতে শুরু করে। তুই আজকে যা করেছিস একদম ঠিক করেছিস। বৌমার শিক্ষা হয়ে গেছে, নিজে সবসময় পুরানো জামা কাপড় পরবে আর আমাদের নতুন নতুন জামা কাপড় পরতে দেখলে হিংসা করবে। তাই জন্যই তো আমাদের জামা কাপড়গুলো ওর বোনকে দেবে বলে এখানে ডেকে এনেছিল। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন তপন বাবু এবং রাহুল দুজনে মিলে একটা বড় ফার্নিচারের দোকান থেকে লক্ষ লক্ষ টাকা দামের আলমারি কিনে নিয়ে আসে, কারণ তারা এত পরিমাণ নতুন নতুন জামা কাপড় শপিং করে যে বাড়িতে আর জামা কাপড় রাখার জায়গা হয় না। এরা প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরবে আর একটা জামা কাপড়ও ঠিক জায়গায় রাখবে না, শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখবে। আর আমাকে খেটে খেটে মরতে হয়, সারাদিন জামা কাপড় গোছাতে গোছাতেই তো কেটে যায়। একদম গজগজ করবে না, আমি নতুন নতুন দুটো আলমারি কিনে নিয়ে এসেছি, সুতরাং আমাদের সব নতুন জামা কাপড় তুমি আলমারিতে রেখে দেবে। এই শুনে সুস্মিতা তাদের শপিং করে নিয়ে আসা নতুন নতুন জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে তুলে রাখে। কিন্তু প্রত্যেকদিন সুস্মিতার শ্বশুর বাড়িতে যেন ফ্যাশন শো চলে। তার শ্বশুর মশাই স্বামী দামি দামি নতুন নতুন জামা কাপড় পরে, শাশুড়ি মাও কোনোদিনও বেগুনি রঙের শাড়ি কিংবা লাল কালারের বেনারসি কিংবা কখনো নতুন নতুন চুড়িদার পরে। অন্যদিকে তার ননদ মালতী আরেক কাঠি উপরে, কারণ সে কোনোদিনও নতুন ছেঁড়া হাফ প্যান্ট পরে, আবার কোনোদিনও নতুন নতুন ইন্ডিয়ান জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। এমনই একদিন আমাদের অফিসে একটা বড় পার্টি রাখা হয়েছে, তাই কালকে আমরা সবাই মিলে আমাদের অফিস পার্টিতে যাব। তোমরা সুন্দর করে সেজেগুজে তৈরি থেকো কিন্তু। কালকে পার্টি আর তুমি এখন জানাচ্ছ? এবার কালকে আমরা কি পরবো বলো তো? এখনো তো শপিং করা হলো না। আর এই 2 দিন আগে যা শপিং করে নিয়ে এসেছি 2 দিন ধরে সব পরে ফেলেছি, তাই আমাদের নতুন জামা কাপড় কেনা দরকার। মা, তুমি আর বোন যখন শপিং করতে যাবে তখন আমার আর বাবার জন্য শার্ট আর প্যান্ট নিয়ে আসবে তো, কেননা আমাদের সমস্ত জামা প্যান্ট তো পুরানো হয়ে গেছে আর নতুন জামা প্যান্টের স্টকও শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি সবার জন্য জামা কাপড় নিয়ে আসবো। আর বৌমা, তোমার কি কিছু দরকার নাকি? না, আমার কিছু দরকার নেই, কারণ আমি বিয়ের সময় যা শাড়ি জামা কাপড় পেয়েছি সেগুলোই আমার কাছে যথেষ্ট। আমি ওর মধ্যে থেকেই কিছু একটা পরে নেব। সুস্মিতার এরকম কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ দুজনেই হেসে ওঠে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে মিলে বাড়ির গাড়ি করে বড় একটা শপিং মলে শপিং করতে যায়। সেখানে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচা করে শপিং করে আসে। কিন্তু তারা বাড়ি এসে দেখে যে তাদের প্রতিবেশী লীলা একটা সুন্দর শাড়ি পরে তাদের বাড়িতে এসেছে। লীলা, তুই এই শাড়িটা কোথা থেকে কিনেছিস? কি সুন্দর দেখতে শাড়িটা। আমরা প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরি, কিন্তু এত সুন্দর শাড়ি কোথাও পাই না। এই শাড়িটা আমার ছেলের বউ আমাকে উপহার দিয়েছে।
আর শাড়িটার দাম বেশি নয়, পাশের হাট থেকেই কিনে নিয়ে আসা 500 টাকা দামের শাড়ি। তোরা তো প্রত্যেক দিন নতুন নতুন এত দামি দামি শাড়ি পরিস, তবুও তোদের লোভ কম হয় না। যার যা দেখবি তাই তোদের চাই, তাই তো? এমন কথা শুনে চাঁদনী দেবী একেবারে চুপ করে যায়। আসলে লীলা দেবী সুস্মিতাকে খুব পছন্দ করে, তাই সে মাঝে মধ্যেই সুস্মিতার সঙ্গে গল্প করতে সেখানে আসে। কিছুক্ষণ পর লীলা দেবী সেখান থেকে চলে গেলে, দেখেছো মা, আমাদেরকে কত বড় বড় কথা শুনিয়ে গেল। কি একটা সুন্দর শাড়ি পরেছে, তাও আবার সস্তার, তাই এত অহংকার। কালকে তো ওরও পার্টিতে নিমন্ত্রণ আছে, দেখবো যে কেমন সেজেগুজে আসে। কাকু বাবার সঙ্গে একই অফিসে চাকরি করে, সুতরাং কালকেই বোঝা যাবে যে কার ফ্যাশন কতটা উন্নত। আর আমি শুনেছিলাম কালকে নাকি পার্টিতে কি সব থিম আছে। ওই থিমে যদি আমরা একবার জিততে পারি তাহলে তো কোনো কথাই নেই। পরের দিন সন্ধ্যা হতে না হতেই সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেরা নতুন নতুন ঝাঁ চকচকে জামা কাপড় পরে একেবারে তৈরি হয়ে নেয়। কিন্তু সুস্মিতা খুব সাদামাটা একটা শাড়ি পরে, তাই তাকে নিয়ে সবাই আবার হাসির খোরাক বানায়। কিছুক্ষণের মধ্যেই তারা যখন পার্টিতে গিয়ে উপস্থিত হয় তখন তারা সবাই একেবারে অবাক হয়ে যায়। এ কি মা, এটা নাকি শহরের সব থেকে বড় লোকেদের পার্টি, তাহলে এখানে সবাই এরকম নোংরা ময়লা জামা কাপড় পরে আছে কেন? আমাদেরকে পুরো বেমানান লাগছে। যাই হোক, তার মানে আজকে আমরা উইনার হবই, কারণ আমাদের প্রত্যেকদিন নতুন নতুন জামা কাপড় পরার কাছে সবাই হার মেনে গেছে। কি ব্যাপার, তোরা এত উজ্জ্বল নতুন নতুন জামা কাপড় পরে এসেছিস কেন? তোরা কি এই পার্টির থিম জানিস না, নাকি তোরা বড় লোক সেটা প্রমাণ করতে চাস? একদম আমাদের সঙ্গে হিংসা করবি না বলে দিলাম। থিম আবার কি আছে? বড় লোকেদের পার্টি, সবাই নতুন নতুন জামা কাপড় পরে আসবে, এটাই তো থিম। কারণ বড় লোকেরা প্রত্যেক দিনই নতুন নতুন জামা কাপড় পরতে ভালোবাসে। একদম ভুল কথা বলছিস। আমি মানছি এটা বড় লোকেদের পার্টি, কিন্তু আজকের পার্টির থিম হলো রিসাইকেল, মানে পুরানো জামা কাপড় পরে আসতে হবে। আর যারা নতুন জামা কাপড় পরে আসবে তারা তো পার্টির থিম থেকে বাদ পড়ে যাবে, কারণ মানুষের প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় কেনার জন্য পরিবেশের অনেক ক্ষতি হয়। তাই পুরানো জামা কাপড় সবসময় রিসাইকেল করা উচিত, যেমন তোর বৌমা করেছে। তাই তোরা যেই বিষয় বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না একদম। প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরলে আর শপিং করলেই বড়লোক হওয়া যায় না, পরিবেশের দিকটাও খেয়াল রাখতে হয়। তাই যতটা প্রয়োজন ততটাই জামা কাপড় শপিং করা উচিত। লীলা দেবী এই কথা বললে চাঁদনী দেবী এবং তার পরিবার একেবারে অবাক হয়ে যায়। সেদিনের পর থেকে চাঁদনী দেবী এবং তার পরিবার কখনোই নতুন নতুন জামা কাপড় পরার জন্য পাগলামি করে না। পরমা দেবী তার 2 ছেলে সঞ্জীব ও সৌরভ এবং তার 2 বৌমা সুস্মিতা এবং অদ্রিজাকে নিয়ে একটি শহরে থাকত। সুস্মিতা যেমন সেকেলে ছিল তেমনি তার চিন্তাধারা গ্রামীণ প্রকৃতির ছিল। অন্যদিকে অদ্রিজা অত্যন্ত শহুরে এবং মডার্ন ছিল। সুস্মিতা আর সঞ্জীবের বিয়ের প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখনো তাদের কোনো ছেলে মেয়ে হয়নি। এই কারণে পরমা দেবী কিংবা অন্য কেউ সুস্মিতাকে কিছু না বললেও তার মনের মধ্যে সবসময় একটা চিন্তা লেগেই থাকতো। আমি তো সমস্ত রকমের টোটকা ব্যবহার করেছি বলো, তবুও কেন বলো তো আমি মা হতে পারছি না? উপরওয়ালা কি আমার কপালে কোনোদিনও মা হওয়ার সুখ লিখে দেয়নি? সবাই আমার সন্তানের মুখ দেখবে বলে আশায় বসে আছে, আর এদিকে আমি মা হতেই পারছি না। যে শুধু ঘরোয়া টোটকা ব্যবহার করলেই তো হয় না, তুমি ডাক্তার দেখাও। ডাক্তার যেই ওষুধগুলো খেতে বলছে কিংবা যেসব এক্সারসাইজ গুলো করতে বলছে সেগুলো করবে, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুখবর পেয়ে যাবে। এই সমস্ত টোটকা ব্যবহার করে আমাদের গ্রামের কতজন মা হয়ে গেল, কতজনের কত রোগ সেরে গেল, আর আমি মা হতে পারবো না? আমারও সব ডাক্তার বুদ্ধি একদম ভালো লাগে না, যত সব বাজে হ্যাপা। আমি তো তোমার সব কথা শুনি, তুমি একবার আমার কথা শুনে ডাক্তার দেখাও। ডাক্তারের পদ্ধতি যদি তোমার কাজে না লাগে তাহলে আমি আর তোমাকে কোনোদিনও কোনো রকমের উপদেশ দেব না। অদ্রিজার কথা সুস্মিতা আর ফেলতে পারে না। অদ্রিজা সুস্মিতাকে নিয়ে শহরের একজন বিখ্যাত গাইনোকোলজিস্টের কাছে যায়। সেখানে গিয়ে সুস্মিতা চেক আপ করে ডাক্তার তাকে বেশ কিছু ওষুধ এবং এক্সারসাইজ লিখে দেয়।
সুস্মিতা প্রত্যেকদিন মনে করে সেসব ওষুধ খেতে থাকে আর ডাক্তারের বলা মতো কাজ করতে থাকে। একদিন সুস্মিতা আর অদ্রিজা নিজেদের ঘরে বসে কথা বলছে, এমন সময় হঠাৎ করে অদ্রিজা মাথা ঘুরে পড়ে যায়। সুস্মিতা ভয় পেয়ে তার শাশুড়ি মাকে ডাকে। পরমা দেবীর সঙ্গে সঙ্গে একজন ভালো ডাক্তারকে তাদের বাড়িতে ডেকে আনে। ডাক্তার অদ্রিজা চেক আপ করে বলে, কি ব্যাপার পরমা দেবী, আমার মিষ্টি কোথায়? এত দূর থেকে আপনার বাড়ি বই আপনাকে সুখবর দিতে এলাম, আর আপনি আমার জন্য মিষ্টি রেডি রাখেননি? কি বলছেন ডাক্তার বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা অসুস্থ আর আপনি সুখবর, মিষ্টি খাওয়া এসবের কথা বলছেন কেন? একটু পরিষ্কার করে বলুন তো। আপনার মতো দুই বৌমার শাশুড়ির থেকে আমি এটা আশা করিনি। আমি আপনার বৌমাকে চেক আপ করেই কেন বললাম আমাকে মিষ্টি খাওয়াতে? আপনি তো বুঝলেনই না, আপনার বৌমা মা হতে চলেছে। এত খুশির একটা সময় আমি কি মিষ্টি খেতে চাইবো না? ডাক্তারবাবুর কথা শুনে পরমা দেবী খুবই খুশি হয়। সে সুস্মিতাকে রান্নাঘরে পাঠায় ডাক্তারবাবুর জন্য মিষ্টি আনতে। মিষ্টি এনে ডাক্তারবাবুর পাশে রাখতেই সুস্মিতাও অজ্ঞান হয়ে যায়। এই দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু সুস্মিতা চেক আপ করে জানায় সেও গর্ভবতী। একসঙ্গে একই দিনে দুটো এত ভালো ভালো খবর শুনে পরমা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অদ্রিজা এবং সুস্মিতা দুজনের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। বড় বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। তোমার গা হাত পা একটু মালিশ করে দিই, তাহলে তোমার একটু আরাম লাগবে। আমি জানি গর্ভাবস্থায় গা হাত পা মালিশ করানো কতটা দরকারি, কিন্তু কাকে দিয়ে এসব করাবো ভেবেই পাচ্ছিলাম না আমি। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমি কি আপনাকে বলতে পারি আমার গা হাত পা টিপে দিতে? শাশুড়ি মা তো মাই হয়। তুমি নিজের মাকে যেরকম বলতে পারো আমাকেও সেরকম বলতে পারতে। তোমাকে মালিশ করে দিয়েই আমি ছোট বৌমার ঘরে যাব, ওকেও মালিশ করে দিতে হবে। এই বলে পরমা দেবী নানান রকমের জড়িবুটিওয়ালা তেল দিয়ে সুস্মিতাকে মালিশ করে দিতে থাকে। আরাম পেয়ে কখন সুস্মিতার চোখ লেগে আসে সে বুঝতেও পারে না। সুস্মিতা ঘুমিয়ে পড়লে পরমা দেবী অদ্রিজার ঘরে যায়। সেখানে গিয়ে তাকে মালিশের কথা বলতেই অদ্রিজা একেবারে চমকে ওঠে। আমাকে মালিশ করে দিলে আমার বাচ্চার বড় সুবিধা হবে, এই কথা আপনাকে কে বললো? আপনার এসব পুরনো টোটকা বন্ধ করুন। আমাকে ডাক্তার ভিটামিন ওষুধ খেতে বলেছে, সেগুলো খেলেই আমার বাচ্চা ভালো থাকবে, আর সারা গায়ে তেল লাগালে আমার খুব অস্বস্তি হবে। এইসব টোটকাকে অপমান করো না বৌমা। এগুলো ব্যবহার করেই আমি আমার বড় বৌমার খেয়াল রাখছি, আর এগুলোর জন্যই আমিও ভালোভাবে দুবার সন্তানের জন্ম দিতে পেরেছি। দিদি ভাই তো কতদিন ধরে আপনাদের এসব টোটকা মেনেই চেষ্টা করে যাচ্ছিল, বাচ্চা কি হলো? আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করলাম, তবেই তো দিদি ভাইয়ের লাভ হলো। এসব গ্রাম্য পদ্ধতি সবসময় কাজে লাগে না, আর আমি তো এসব কিছুতেই মানতে পারবো না। অদ্রিজা তার শাশুড়ি মায়ের কোনো কথাই শোনে না। পরমা দেবী হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। সুস্মিতা যেমন সবকিছুতেই নানান রকম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে নিজেকে এবং নিজের বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করত, অপরদিকে অদ্রিজা দিনরাত ডাক্তারের কাছে ছোটাছুটি করত আর অনেক অনেক ওষুধ খেত। অদ্রিজার শরীরে ছোটখাটো কোনো সমস্যা হলেও সে তার ডাক্তারকে ফোন করে সেই সমস্যার জন্য ওষুধ খেতে শুরু করে দিত। এমনই একদিন অদ্রিজার খুবই গা গোলায় এবং তার বমি হতে থাকে। এমন সময় তুই এক কাজ কর, এক টুকরো আদা মুখের মধ্যে রেখে দে, দেখ তোর গা গোলানো বন্ধ হয়ে যাবে। এরকম সময় একটু গা গোলায়। আমার যখনই গা গোলাই আমি তখনই মুখের মধ্যে একটু আদা নিয়ে রেখে দিই। আবার তোমাদের টোটকা? আদা খেলে কি আমার বমি কমে যাবে? আর এটা তো গ্যাস অম্বলের বমি নয়, এটা তো মর্নিং সিকনেস। সমস্ত গর্ভবতী মহিলাদেরই এরকম হয়ে থাকে, একটা দুটো বমির ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। সবকিছুতে এত ওষুধ খাওয়া ভালো নয়, বুঝলি? এখন তুই একা ওষুধ খাচ্ছিস না তো, সাথে সাথে তোর বাচ্চাটাও ওষুধ খাচ্ছে। কি দরকার বলতো ছোট ছোট বিষয়ে এত ওষুধ খাওয়ার? আমি যেটা বলছি সেটা শোন, আর না হয় একটু টক কিছু খা, দেখবি গা গোলানো কমে গেছে। অদ্রিজা সুস্মিতার কোনো কথাই শোনে না। এভাবেই দিন কাটতে থাকে। গর্ভাবস্থায় সুস্মিতা আর অদ্রিজা দুজনেরই ওজন একটু বেড়ে গেলে অদ্রিজা তার খাওয়া দাওয়ার পরিমাণ কমিয়ে দেয়। তার খাওয়া দাওয়ার ধরন দেখে তাদের বাড়ির সকলেই খুবই অবাক হয়ে যায়। প্রত্যেকেই তাকে ঠিক করে বেশি বেশি করে খাওয়ার কথা বললেও অদ্রিজা কারোর কথাই শোনে না। এত কম খেলে হয় বলো তো? তুমি না খেলে আমাদের বাচ্চা পুষ্টি পাবে কিভাবে? আমরা তো সারাদিন কাজের জন্য বাড়িতে থাকতেও পারি না, কিন্তু মা তো তোমার আর বৌদি দুজনের কত খেয়াল রাখে। তাও তুমি মায়ের কথা শোনো না কেন বলো তো? সব বিষয়ে এত জেদ করলে চলে না কিন্তু।
তুমি দেখতে পাচ্ছ না আমার ওজন কত বেড়ে গেছে? এমনিতেই প্রেগন্যান্সিতে ওয়েট বেড়ে যায়, তার উপর আমি যদি প্রত্যেক ঘন্টায় খাবার খেতে থাকি তাহলে তো আমি আরো মোটা হয়ে যাব। আর মোটা হওয়া মানে শরীরে নানান রকম রোগের সৃষ্টি হওয়া। সজ্ঞানে কেউ এরকম ভুল কাজ করে? অদ্রিজা আর সৌরভের কথা শুনে পরমা দেবী বলে, তোমার বাচ্চাটা একবার হয়ে যাক, তারপর তোমার যত ইচ্ছে তুমি ডায়েট করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। এরকম অবস্থায় এত অল্প খাবার খেয়ে থাকলে তুমি নিজে কোথা থেকে পুষ্টি পাবে, আর বাচ্চাটাকেই বা কি করে পুষ্টি দেবে? ডাক্তারবাবু আমাকে বেশ কিছু প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট ওয়ালা ওষুধ দিয়েছে, সেগুলো খেলেই আমার শরীরে সমস্ত জিনিসের চাহিদা পূরণ হয়ে যাবে। তাই আমাকে আর প্রত্যেকদিন ঘন্টায় ঘন্টায় এত খাবার খেতে হবে না। তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনছো না। এত ওষুধ খাওয়া শরীরের জন্য ঠিক নয়। তুমি নিজের সাথে সাথে নিজের বাচ্চাটারও ক্ষতি করছো। এত বোঝানোর পরেও অদ্রিজা কারোর কথা মানতে চায় না। অদ্রিজা তার প্রত্যেক দিনের খাবার খুব কম করে দেয় আর সারাদিনে প্রায় ৮-১০ রকমের ওষুধ খায়। অন্যদিকে সুস্মিতা তার শাশুড়ি মায়ের সমস্ত কথা শুনে চলে আর প্রত্যেক ১-২ ঘন্টা অন্তর কিছু না কিছু খাবার খায়। নানান রকমের ফল, সবজি, মাছ, মাংস আরো কত কি। অদ্রিজা আর সুস্মিতার গর্ভাবস্থার এখন শেষ মাস চলছে। এমন সময়ও সুস্মিতা প্রত্যেকদিন বাড়ির বাইরে ঘুরতে বেরোতো। একদিন, তুমি আজকেও বাইরে বেরোচ্ছ? আর কয়েকদিন পরেই তো তোমার ডেলিভারি ডেট, এখনো তুমি বাইরে বাইরে ঘুরতে যাওয়া বন্ধ করলে না? এই সময় কেউ বাইরে বেরোয় বলো তো? তুই তো জানিস এই গর্ভাবস্থায় আমি প্রত্যেকদিন ৮ ঘন্টা হলেও বাইরে হেঁটেছি। একটু শরীর চর্চা করা ভালো, আর বাইরের খোলামেলা বাতাস গায়ে লাগলে আমার আর আমার বাচ্চা দুজনেরই ভালো লাগে। এক্সারসাইজ যখন করতেই হবে বাড়িতে করো। তুমি তো এতদিন ধরে দেখছো আমার বাড়িতে আমার যোগা ইনস্ট্রাক্টর আসে, তুমি তো কখনো আমার সঙ্গে যোগা করতে চাওনি। আজকে তুমি আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে যোগাসন করবে। এই অবস্থায় বাইরে বেরোতে হবে না। তার চেয়ে বরং তুই আমার সঙ্গে চল, বাইরে থেকে 2 পা হেঁটে আসবি, দেখবি শরীর মন দুটোই ফুরফুরে লাগবে। অদ্রিজা এবারও সুস্মিতার কথা শোনে না। কিছুক্ষণ পর অদ্রিজা যোগাসনের শিক্ষক এসে গেলে অদ্রিজা তার কাছে গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য নানান রকমের যোগাসন করতে থাকে। সুস্মিতা সেখান থেকে চলে যায় এবং বাড়ির বাইরে একটু হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরতে থাকে। তাদের দুজনেরই ডেলিভারি ডেট অনেকটা এগিয়ে আসে। সুস্মিতা এখনো যথেষ্ট সুস্থ আছে, কিন্তু অদ্রিজার চোখ মুখ দেখে বোঝা যেত সে ভালো নেই। একদিন অদ্রিজার এতই শরীর খারাপ হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপনাদেরকে আজকেই ওনার ডেলিভারি করাতে হবে, কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিই উনি কিন্তু সাধারণ বাচ্চা প্রসব করতে পারবেন না, আমাদের অপারেশন করতে হবে। কেন ডাক্তারবাবু, নর্মাল ডেলিভারি কেন হবে না? অদ্রিজা তো সুস্থই আছে, শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল আজকে সকালবেলায়, এই যা, আর তো কিছু নয়। বাইরে থেকে সুস্থ মনে হলে উনি মোটেই পুরোপুরিভাবে সুস্থ নন। ওনার ওজন এতটাই কম আর উনি এতটাই দুর্বল যে ওনার পক্ষে নর্মাল ডেলিভারি করা একেবারেই সম্ভব নয়। ডাক্তারবাবুর কথা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। ডাক্তার এবং নার্সেরা মিলে অদ্রিজার চিকিৎসা শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই অদ্রিজা একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু অদ্রিজা এতটাই অসুস্থ ছিল যে তার বাচ্চার জন্মের পর তার বাচ্চাকে ঠিকভাবে তার কাছে দেওয়া হয়নি। বেশ কয়েকদিন পর অদ্রিজা সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সারা বাড়িতে খুশির উৎসব শুরু হয়ে যায়। এরই মধ্যে একদিন সুস্মিতার প্রসব যন্ত্রণা শুরু হয়। সুস্মিতার শ্বশুর বাড়ির লোক তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে সুস্মিতা কিছুতেই রাজি হয় না। আমি হসপিটালে যাব না, আমি এতটা রাস্তা যেতে পারবো না, আমার খুব ব্যথা করছে। তোমরা দরকার হলে বাড়িতেই কোনো দাইমাকে ডেকে আনো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বিছানা ছেড়ে আমি উঠতে পারবো না। হাসপাতালে গিয়ে আমার বাচ্চা জন্ম হবার পরেও আমার এখনো ব্যথা কমেনি। আমার এতটাই শরীর খারাপ যে আমি নিজের বাচ্চাকে বেশিক্ষণ কোলে রাখতে পারি না। আর তুমি বলছো তোমার বাচ্চা দাইমার হাতে জন্ম নেবে, তাহলে তোমার অবস্থাটা কি হবে ভাবতে পেরেছো? আমার মায়ের 3 ছেলে মেয়ে আর সবাই তো বাড়িতেই জন্মেছে দাইমাদের হাতে। আমিও চাই আমার বাচ্চাও বাড়িতেই জন্ম নিক। সুস্মিতার কথা মতো অনেক খোঁজাখুঁজি করে একজন দাইমাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে সুস্মিতার নর্মাল ডেলিভারি হয় আর সে একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়। সারা বাড়িতে লেগে থাকা উৎসব এবার দ্বিগুণ হয়ে যায়। তাদের বাড়ির 2 নতুন সদস্যকে নিয়ে পুরো বাড়ি আনন্দে হই হুল্লোড় করতে থাকে। সুস্মিতা পরের দিনই সুস্থ হয়ে সেই আনন্দে সামিল হতে পারলেও অদ্রিজা ব্যথার কারণে বিছানা থেকে উঠতেই পারে না। সে সারাদিন ঘরে শুয়ে শুয়ে কাঁদতে থাকে।
আমি প্রথমেই বলেছিলাম বৌমা, এত নিজের মর্জি মতো কাজ করো না। শুধু ওষুধ খেলেই হয় না, ওষুধ ছাড়াও এরকম আরো অনেক ঘরোয়া পদ্ধতি আছে যেগুলোতে আমাদের অনেক সুবিধা হয়। তুমি সেগুলো কিছুই করনি, আর অসুস্থ হয়ে গেছো বলে তোমার নর্মাল ডেলিভারি হলো না। এখন দেখো সবাই কেমন হুল্লোড় করছে, আর তুমি ঘরে বসে আছো। থাক মা, ওকে আর এসব বলবেন না। এমনিতেও এখন এই ব্যথা ওর আরো 2-3 মাস থাকবে, তারপর এখন পোস্টপার্টাম ডিপ্রেশনও চলবে। 100-র মধ্যে 80 মহিলারাই সন্তান প্রসবের পরে অযথাই মন খারাপ করে, দুঃখ করে, আর এটাই স্বাভাবিক। এটাও অদ্রিজার সঙ্গেই হচ্ছে। তাই আমাদের উচিত এই সকল মহিলাদের যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করা। তুমি পোস্টপার্টামও জানো, আর সত্যিই কি আমার সেই জন্যই মন খারাপ করছে? হ্যাঁ আমি জানি। আমি গ্রামে বড় হলেও আমি অশিক্ষিত নই। আমার বাবা মা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা শিখিয়েছে। আর হ্যাঁ, তোমার ওই জন্যই মন খারাপ হচ্ছে। এই 2-1 সপ্তাহ পরে সেটাও স্বাভাবিক হয়ে যাবে। সুস্মিতা সবকিছু জেনেও তার গর্ভাবস্থার শুরু থেকে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে নিজের খেয়াল রেখেছে দেখে অদ্রিজা বুঝতে পারে সে কারোর কথা না শুনে কতটা ভুল করেছে, আর তাই তাকে এখন এত কষ্ট সহ্য করতে হচ্ছে।